গল্পের ক্যারাভ্যান ইউটিউব চ্যানেলে আপনি শুনছিলেন শশধর দত্তের লেখা মোহন সিরিজের কারাগারে মোহন। আজ তৃতীয় পর্ব শুরু হচ্ছে। কারাগারে মোহন। রেঙ্গুন হইতে মোহনকে সশস্ত্র পুলিশ পাহারায় মাদ্রাজে আনিয়া ভারতের সর্বাপেক্ষা সুরক্ষিত জেলে রাখা হইয়াছে। তাহার সর্বশেষ কীর্তি মাদ্রাজের কোন ধনীর সম্পদ লুণ্ঠন। সুতরাং ওই অপরাধের বিচার মাদ্রাসে হইবে বলিয়াই তাহাকে বিচারাধীনভাবে সেখানে রাখা হইয়াছে। তাহার উপর বিশেষ দৃষ্টি রাখিবার জন্য সুপ্রসিদ্ধ ডিটেকটিভ এবং দস্যু মোহনের একমাত্র যোগ্য শত্রু মিস্টার বেকারকেও সাময়িকভাবে মাদ্রাজের আইবিতে বদলি করা হইয়াছে। দস্যু মোহনের বিস্ময়কর গ্রেপ্তারের ইতিহাস উপর্যুপরি কয়েকদিন ধরিয়া ভারতের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হইতেছিল। মোহনের গ্রেপ্তারের দেশের অভিজাত ধনী সম্প্রদায়, রাজা মহারাজাগণ, পুলিশ বিভাগ সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিয়াছেন। যাহাতে দস্যুকে চরম শাস্তি দেওয়া হয় তাহা দাবি করিয়া দিনের পর দিন কয়েকটি কাগজে নানাভাবে প্রবন্ধ বাহির হইতেছিল। কিন্তু সত্য কথা বলিতে কি, দেশের বহু দরিদ্র অনাথ আতুর সম্প্রদায় এই সংবাদে মর্মাহত হইয়া গোপনে চক্ষুর জল ফেলিয়া ভগবানের নিকট দিবারাত্র প্রার্থনা করিতেছে যেন মোহনের কোনো শাস্তি না হয়। যাহা হোক, মোহন গ্রেপ্তার হইয়াছে এবং এক অতি সুরক্ষিত জেলে সশস্ত্র পাহারার অধীনে তাহাকে রাখা হইয়াছে। মোহনের বিরুদ্ধে অপরাধের গুরুত্ব অনুযায়ী সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করিতে পুলিশ 6 মাসের সময় গ্রহণ করিয়াছে। সুতরাং সংবাদপত্রের উত্তেজনামূলক আলাপ আলোচনা, সাধারণের জল্পনা কল্পনা 1 মাস অতীত হইতে না হইতে ধীরে ধীরে নিঃশেষে রুদ্ধ হইয়া গেল। দস্যু মোহন তাহার বিচারের অপেক্ষায় জেলের এক দুর্ভেদ্য সেলে পড়িয়া রহিল। সংসার এবং বৃহত্তর জগৎ তাহাকে ভুলিয়া দৈনন্দিন বাধা ধরা গতিতে চলিতে আরম্ভ করিল। বাংলার মুসলমান রাজত্বের অবসানে যেসব স্বাধীন বাঙালি রাজা ইংরেজের বশ্যতা স্বীকার করিয়া কয়েক পুরুষ শান্তিতে বাস করিয়া অবশেষে লয় পাইয়া যাইতেছিলেন, তাহাদের মধ্যেই এক অতিশয় ধনবান রাজার বংশধর অতীতের ধনসম্পদ লইয়া পুরীর স্বর্গদ্বারের পিছনে এক দুর্গতুল্য প্রাসাদ নির্মাণ করিয়া বাস করিতেছিলেন। রাজকুমারের সংসারে স্ত্রী পুত্র পরিজন কেহ ছিল না। তাহার বয়স প্রায় 64 বৎসর। তিনি স্বাধীন রাজার যুগ যুগ ধরিয়া সঞ্চিত ঐশ্বর্য সমূহ পুরুষানুক্রমে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হইয়াছিলেন। যেসব মহামূল্য হীরক মণিমুক্তা ও প্রস্তররাজির অধিকারী তিনি হইয়াছিলেন, এতাবৎ তাহার কণামাত্র অপব্যয় করেন নাই। উপরন্তু তিনি সেই সমস্ত ধনসম্পদ অতি সাবধানতার সহিত বৃহৎ লৌহ সিন্দুক সমূহে পূর্ণ করিয়া দুর্গপ্রাসাদের অভ্যন্তরে গুপ্তকক্ষ নির্মাণ করিয়া তাহার মধ্যে রাখিয়া দিয়াছিলেন। তাহার সম্বন্ধে এই ইতিহাস সাধারণে প্রচারিত হইয়াছিল যে তিনি অত্যন্ত কৃপণ, ভিখারিকে ভিক্ষা দেন না, প্রার্থীকে দান করেন না। অত বড় দুর্গপ্রাসাদ মাত্র কয়েকজন ভৃত্য লইয়া বাস করেন। তিনি অপব্যয়ের মধ্যে নানা ভাষায় প্রচলিত নানা সংবাদপত্র পাঠ করিতেন। প্রতিদিন প্রাতকালে তাহার ড্রয়িং রুমের টেবিলের উপর 8-10 খানা সংবাদপত্রের সমাবেশ হইত। তিনি সমস্ত দিন ধরিয়া সংবাদপত্রের মধ্য দিয়া জগতের সঙ্গে পরিচিত হইতেন। সেদিন প্রভাতে অন্যান্য দিনের মতো যে পোস্ট পিয়ন গত 50 বৎসর ধরিয়া তাহাকে সংবাদপত্র সরবরাহ করিতেছিল, সে আসিয়া ড্রয়িং রুমের দ্বারে নিয়মিত মৃদু করাঘাত করিল। বৃদ্ধ রাজকুমার নিত্যবিক্রম দ্বার খুলিবার পূর্বে নিয়মিত সতর্ক দৃষ্টিপাতে পিয়নকে উত্তম রূপে পরীক্ষা করিয়া অর্গল মুক্ত করিলে পিয়ন হাসিয়া কহিল, ভয় নেই হুজুর, আমি সেই গঙ্গাধরই এসেছি, ছদ্মবেশে অন্য কেউ আসেনি। নিত্যবিক্রম বলিলেন, কিছু বলা যায় না হে, যে দিনকাল পড়েছে। পিয়নের হাত হইতে সংবাদপত্রের তারাটি লইয়া রাজকুমার দ্বার বন্ধ করিবার উপক্রম করিলে পিয়ন কহিল, আজ একটা নতুন বস্তু আছে হুজুর। নতুন বস্তু? রাজকুমার বিস্মিত দৃষ্টিতে চাহিয়া রহিলেন। পিয়ন হাসিতে হাসিতে বলিলেন,
আপনার নামে একখানা রেজিস্ট্রি পত্র আছে হুজুর, এই নিন, রসিদে সই করে দিন। বৃদ্ধের বিস্ময়ের আর অবধি রহিল না। গত ৫০ বৎসর ধরিয়া তিনি পুরীর প্রাসাদে বাস করিতেছেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শূন্য বলিয়া কাহারও নিকট হইতে কখনো কোনো পত্র পান নাই। তাহাকে কে আবার পত্র লিখিল? যাহা হোক, রাজকুমার অসন্তুষ্ট সন্দিগ্ধ দৃষ্টিতে চাহিয়া রসিদখানি সহি করিয়া দিলেন এবং পিয়ন যে পর্যন্ত না দৃষ্টির বাহির হইয়া গেল, তিনি দ্বার ধরিয়া দাঁড়াইয়া রহিলেন এবং পরে দ্বার উত্তম রূপে বন্ধ করিয়া দিয়া একখানি চেয়ারে উপবেশন করিয়া রেজিস্ট্রি পত্রখানি কম্পিত হস্তে খুলিয়া ফেলিলেন। মাদ্রাজ প্রেসিডেন্সি নিম্নে দেখিলেন, দস্যু মোহন নাম সহি করিয়াছে। বৃদ্ধের হাত হইতে পত্রখানি কাঁপিতে কাঁপিতে পড়িয়া গেল। তিনি বহুক্ষণ নিশ্চেষ্টভাবে বসিয়া রহিলেন। পরে পত্রখানি হস্তে তুলিয়া লইয়া পাঠ করিতে লাগিলেন। পত্রখানি আমরা নিম্নে অবিকল উদ্ধৃত করিলাম। মহাসম্মানিত প্রিয় রাজকুমার নিত্যবিক্রম, আপনার দুর্গপ্রাসাদের হলের নিম্নে যে লৌহ নির্মিত গুপ্ত প্রকোষ্ঠ আছে, তাহার মধ্যে উত্তর দিকের সিন্ধুকে আপনার পিতৃপুরুষের নানা প্রদেশ হইতে লুণ্ঠিত বহুমূল্য হীরক মণি মুক্তা প্রভৃতি আছে। তার সবগুলি এবং পূর্ব দিকে যে হস্তিদন্ত নির্মিত অধুনা দুষ্প্রাপ্য লিখিবার একখানা টেবিল, 4খানা অপরূপ ধরনের ও আকৃতি বিশিষ্ট বসিবার কেদারা আছে, সেগুলি এবং রৌপ্য ও স্বর্ণ নির্মিত ছোট আলমারি, যাহা খুলিয়া টুকরা টুকরা করা যায়, সেইগুলি সবগুলিকে ভিন্ন ভিন্ন বাক্সে উত্তম রূপে বন্ধ করিয়া আমার নামে মাদ্রাজের ঠিকানায় পত্রপ্রাপ্ত হইবার 1 সপ্তাহের মধ্যে রেলওয়ে পার্সেলে পাঠাইয়া দিবেন। বলা বাহুল্য, আপনি যদি আমার অনুরোধ মতো কার্য না করেন, তবে আগামী 12ই বৈশাখ শুক্রবার আপনার পত্রপ্রাপ্তির ঠিক 1 সপ্তাহ পরে রাত্রি ঠিক 11টার সময় স্বয়ং উপস্থিত হইব এবং আমার ইচ্ছা কার্যে পরিণত করিব। কিন্তু সেই ক্ষেত্রে আমি যে কেবল ওই বস্তুগুলি লইয়াই সন্তুষ্ট থাকিব, তাহা শপথ করিয়া বলিতে পারি না। অধিক লেখা বাহুল্য মাত্র। আপনার বশম্বদ মোহন। পুনশ্চ দেখিবেন যেন হস্তিদন্ত নির্মিত বড় চেয়ারগুলি পাঠাইবেন না, কারণ আমি জানি সেগুলি আসল হাতির দাঁতে তৈরি নয়। আর শুধু স্বর্ণে নির্মিত বড় আলমারিটাও আমাকে পাঠাইবেন না যেন, কারণ তাহা যে বাজে পানমরা সোনায় তৈরি, তাও আমি বিশেষভাবে জানি। স্মরণে রাখিবেন, উত্তর দিকের ছোট সিন্দুকটার সব হীরাগুলোই যেন পাঠানো হয়, একটা পিস কম হইলেও আমি জানিতে পারিব। পত্রখানি মহারাজ কুমার নিত্যবিক্রমের মনে বড় ঝড় প্রবাহিত করিল। যদি পত্রখানি দস্যু মোহনের নিকট হইতে না আসিত, তাহা হইলেও তিনি অস্থির হইতেন, কিন্তু এতটা পরিমাণে নহে। তিনি নিত্য সংবাদপত্র অধ্যয়ন করেন। ভারতে এমনকি সারা পৃথিবীতে যখন যেখানে কোনো প্রসিদ্ধ চুরি ডাকাতির খবর বাহির হইয়াছে, তিনি পাঠ করিয়াছেন। সে সকল বিষয় তাহার কণ্ঠস্থ বলিলেই চলে। তিনি উত্তম রূপেই জানিতেন দস্যু মোহন ধরা পড়িয়াছে। সশস্ত্র পাহারায় তাহাকে মাদ্রাজে আনিয়া সুরক্ষিত জেলে আবদ্ধ রাখা হইয়াছে। তিনি আরও জানিতেন তাহার উপর লক্ষ্য রাখিবার জন্য বিশেষ পুলিশের বিশেষ বন্দোবস্ত করা হইয়াছে। মোহন তাহার শত্রু বেকার সাহেবের দ্বারা যেভাবে গ্রেপ্তার হইয়াছে, সে খবরও তিনি পুঙ্খানুপুঙ্খ রূপে রাখিতেন। কিন্তু দস্যুর তাহার প্রাসাদ সম্পর্কে এরূপ নিখুঁত জ্ঞান কি করিয়া সম্ভব হইল, ভাবিয়া তাহার বিস্ময় ও ভয়ের পরিমাণ বৃদ্ধি পাইতে লাগিল। তাহা ছাড়া গুপ্ত ভূগর্ভস্থ কক্ষে কোথায় কোন সিন্ধুকে তিনি কি রাখিয়াছেন, সে সম্বন্ধে এরূপ নির্ভুল জ্ঞান পরম বিস্ময়ের বস্তু নহে কি? সবার উপর দস্যুমোহন কখনো কাহাকেও যে মিথ্যা ভয় দেখাইয়াছে, তাহা রাজকুমারের মনে পড়িল না। রাজকুমার নিত্যবিক্রমের স্মরণ হইল, মোহন কামরূপের মহারাজার প্রাসাদে পত্র লিখিয়া দিন স্থির করিয়া এমনকি যে সময় সে উপস্থিত হইবে, কাঁটায় কাঁটায় সেই সময়ে উপস্থিত হইয়া তাহার প্রতিজ্ঞা রক্ষা করিয়াছিল। কেহই মহারাজকে রক্ষা করিতে পারে নাই। মহারাজা মোহনের পত্রকে একটা বিরাট ঠাট্টা ভাবিয়া নিশ্চিন্ত মনে নিদ্রা দিয়াছিলেন।
তাই তাহাকে লুণ্ঠিত হইতে হইয়াছে। কিন্তু যেসব রত্নরাজি মহামূল্য দ্রব্যসমূহ কখনো লোকচক্ষুর বাইরে আসে নাই, সেসব অতি গোপনীয় বস্তুর খবর দস্যুমোহনকে কে সরবরাহ করিল? তাহার ভৃত্যরা? মহারাজার মুখে মৃদু হাসি ফুটিয়া উঠিল। তিনি মনে মনে বলিলেন, দীর্ঘ 15 বছরের মধ্যে একদিনের জন্য কোনো ভৃত্য কোনো সন্দেহের অবকাশই রাখে নাই। তাছাড়া তিনি কোনো ভৃত্যকেই ভূগর্ভস্থ কক্ষে কখনো লইয়াও যান নাই। তবে মহারাজকুমার বহুক্ষণ চিন্তামগ্ন রহিলেন। তাহার অতি প্রিয়তম সংবাদপত্র অধ্যয়ন করা হইল না। তিনি অস্থির চিত্তে পদচারণা করিতে আরম্ভ করিলেন। এখন কি করিবেন তিনি? কামরূপের মহারাজার মতো নিশ্চয়ই তিনি মোহনের পত্রকে উপেক্ষা করিবেন না। দস্যু মোহন জেলে আবদ্ধ, অথচ সে তাহাকে পত্র লিখিয়া বহু লক্ষ টাকা মূল্যে রত্নরাজি দাবি করিল। ইহা কিরূপে সম্ভব হইতে পারে? কুমার নিত্যবিক্রমের শ্লথ শিরাসমূহ ফুলিয়া উঠিল। তিনি মনে মনে বলিলেন, দস্যু মোহনের পক্ষে অসম্ভব বলিয়া কোনো বিষয়ই আছে কি? নাই। তবে সে যে তাহার ইচ্ছা পূর্ণ করিবে না, এমন কথা কে জোর দিয়া বলিতে পারে? না 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 না, আমি পারিব না। বৃদ্ধ রাজকুমার ড্রয়িং রুমের দ্বার চাবি বন্ধ করিলেন এবং প্রায় 2 বৎসরের মধ্যে এই প্রথম তাহার মোটর বাহির করিতে আদেশ দিলেন। তিনি সর্বরকমে নিশ্চিন্ত হইয়া যাহা চাবিবদ্ধ করিবার করিয়া মোটরে আরোহণ করিয়া স্বয়ং পুরীর পুলিশ সুপারের অফিসে উপস্থিত হইলেন। পুলিশ সুপার মাননীয় অতিথির আগমনের হেতু অবগত হইয়া হাসিয়া ফেলিলেন এবং পত্রখানি বার পাঠ করিয়া হাস্যমুখে কহিলেন, কুমার নিত্যবিক্রমের সঙ্গে কেউ বিদ্রূপ করেছে। রাজকুমারীর মুখ পুলিশের সাহসের কথায় অধিক পরিমাণে দুশ্চিন্তাগ্রস্ত হইল। তিনি কহিলেন, দস্যু মোহনের পক্ষে অসম্ভব কিছু নেই, আর সে তথ্য আমার অপেক্ষা আপনার বেশি জানা উচিত ছিল। মহারাজা তীব্র শ্লেষে পুলিশ সুপার গম্ভীর মুখে কহিলেন, আপনি ভুলে যাচ্ছেন, মোহন মাদ্রাস জেলে বিচারের অপেক্ষা করছে। কুমার কহিলেন, তার পক্ষে অমন একটা দেশি জেল ভেঙে বার হয়ে আসা এতটুকু অসম্ভব হবে না। পুলিশ সুপার কিছু সময় চিন্তা করিয়া বলিলেন, এই দস্যুটার উপর এত বেশি অলৌকিকত্ব আরোপ করা হয়েছে যে মাদ্রাজের প্রেসিডেন্সি জেলের মতো অতি সুরক্ষিত কারাগার সম্বন্ধেও আপনাদের মতো বিশিষ্ট ব্যক্তির অশ্রদ্ধার ভাব মনে উদয় হবার সম্ভাবনা হয়। সে যাই হোক, আমি এখনই টেলিগ্রাম করে দস্যু মোহনের খবর আনিয়ে নিচ্ছি। তখন টেলিফোনের এরূপ বিস্তৃতি ছিল না। পুলিশ সুপার জরুরি তার পাঠাইয়া দিলেন এবং রাজকুমারকে কহিলেন, তারের জবাব এলেই আমি আপনার প্রাসাদে দেখা করব। মৌখিক ধন্যবাদ দিয়ে কুমার নিত্যবিক্রম আপন প্রাসাদে ফিরিয়া আসিলেন। মহারাজা কুমারের সকল শান্তি মন হইতে নির্বাসিত হইল। তিনি প্রাসাদে ফিরিয়া গুপ্ত সুড়ঙ্গ পথে ভূগর্ভস্থ কক্ষে প্রবেশ করিলেন। মাতা যেরূপ পীড়িত শিশুর দিকে সস্নেহ কাতর দৃষ্টিতে চাহিয়া থাকে, ঠিক সেই রকম দৃষ্টিতে কুমার বহু পুরুষ ধরিয়া সঞ্চিত ধনরাজির দিকে চাহিয়া চাহিয়া দেখিতে লাগিলেন। তিনি উত্তর দিকের ছোট্ট সিন্ধুকটা চাবিমুক্ত করিয়া উন্মুক্ত করিলেন। রত্নরাজি ঝলমল করিয়া জ্বলিয়া উঠিয়া তাহার চক্ষু অশ্রুসিক্ত করিয়া দিল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলিয়া চিন্তা করিলেন, এই সব বক্ষ রক্ত অপেক্ষা প্রিয় বস্তু সমূহকে হারাইতে হইবে? এরূপ চিন্তা কুমারের পক্ষে অসম্ভব। তিনি দ্রুত হস্তে সিন্ধুক তালাবন্ধ করিয়া কক্ষময় ঘুরিয়া বেড়াইতে লাগিলেন। তাহাকে দেখিয়া মনে হয় যেন একটা জীবন্ত জক ধনরাজি আগুলিয়া অতৃপ্তিতে অস্থির হইয়া ঘুরিয়া বেড়াইতেছে। কিছু সময় এই রূপে ঘুরিয়া বেড়াইয়া কুমার গর্ভস্থ কক্ষে সুবৃহৎ তালা বন্ধ করিয়া উপরে উঠিয়া আসিলেন। সেদিন তাহার আহারে তৃপ্তি রহিল না। তিনি কোনো রকমে সামান্য কিছু আহার করিয়া ড্রয়িং রুমে পুলিশ সুপারের অপেক্ষায় বসিয়া রহিলেন। তিনি ভাবিতে লাগিলেন, আজ হইতে 1 সপ্তাহ পরে শুক্রবার রাত্রিরে দস্যু মোহন তাহার বহু পবিত্র স্মৃতিমণ্ডিত বহু পুরুষানুক্রমে সঞ্চিত অমূল্য ধনরাজি লুণ্ঠন করিবে। এই চিন্তা তাহাকে উন্মাদ করিয়া তুলিল। অপরাহ্ন 4টার সময় পুলিশ সুপার মিস্টার ব্রাইট আগমন করিলেন।
তিনি ড্রয়িং রুমে প্রবেশ করিয়া বসিবার পূর্বেই কুমারের হাতে একখানি টেলিগ্রাফের তার দিয়া বলিলেন, এ দেখুন, আমি যা বলেছিলাম তা সত্য কিনা। কুমার নিত্যবিক্রম আগ্রহ সহকারে তারটি পাঠ করিয়া দেখিলেন, লেখা আছে, দস্যু মোহন বিশেষ পাহারাধীনে জেলে আবদ্ধ আছে। বাহিরে পত্র লিখিবার বা পাঠাইবার কোনো অধিকার তাহার নাই। পুলিশ সুপারের হাস্যময় মুখের দিকে চাহিয়া কুমার কহিলেন, তবে এই পত্র কে লিখেছে? এই হস্তাক্ষর কি দস্যু মোহনের নয়? পুলিশ সুপার পুনরায় পত্রখানি পরীক্ষা করিয়া কহিলেন, যদিও এই লেখা মোহনের বলেই আমার মনে হচ্ছে, তাহলেও নকল করা চলে নাকি? এমনও তো হতে পারে অন্য কোনো বদমাশ আপনাকে ভয় দেখাবার জন্য হস্তাক্ষর নকল করে পত্র দিয়েছে। সে যাই হোক, আমি পত্রখানা হস্তাক্ষর বিশেষজ্ঞের নিকট পাঠিয়ে দেখি সত্যই এটা আসল কি নকল। পুলিশ সুপার নানা রূপে কুমারকে আশ্বাস দিয়া মোহনের পত্রখানি লইয়া চলিয়া গেলেন। পরদিন হস্তাক্ষর বিশেষজ্ঞের নিকট হইতে জবাব আসিল, যদিও পত্রে লেখা অনেকটা দস্যু মোহনের মতো, তাহা হইলেও এ পত্র তাহার দ্বারা লিখিত হয় নাই। পুলিশ সুপারের যেটুকু সন্দেহ ছিল তাহাও নিঃশেষে দূর হইয়া গেল। তিনি সম্মুখে উপবিষ্ট কুমার নিত্যবিক্রমের দিকে চাহিয়া বলিলেন, আপনাকে কোনো দুষ্টু লোক মিছিমিছি ভয় দেখিয়েছে, সুতরাং এ বিষয় নিয়ে আর মাথা ঘামাবার প্রয়োজন নেই। মোহন কারাগারে যে রূপে প্রহরী বেষ্টিত হয়ে আছে, তার পক্ষে এরকম জাদুকর হওয়া অসম্ভব ব্যাপার তো নিশ্চয়ই। উপরন্তু এই ব্যাপার নিয়ে কোনো প্রতিরোধ ব্যবস্থা করা একেবারে বাতুলের কাজ হবে। আপনি নিশ্চিন্ত মনে নিদ্রা যান, কিছুই ঘটবে না, দেখবেন। পুলিশ সুপারের অফিস হইতে নিরাশ হইয়া প্রত্যাবর্তন করিয়া কুমার নানা রকমে মনকে প্রবোধ দিতে লাগিলেন। তিনি ভাবিলেন, যে লোক ইংরেজের সুরক্ষিত কারাগারে আছে, সে লোকের পক্ষে এতটা পথ আসিয়া চুরি করিয়া যাওয়া অসম্ভবই বলিয়া বোধ হয়। যে ব্যক্তি অদ্য পর্যন্ত সুরক্ষিত জেলে পাহারাধীনে আবদ্ধ রহিয়াছে, তাহার পক্ষে এই দীর্ঘ পথ অতিক্রম করা অসম্ভব নহে কি? এইরূপ সম্ভব অসম্ভব চিন্তা করিয়াও কুমার মনের শান্তি ফিরিয়া পাইলেন না। চতুর্থ দিবসে তিনি যখন সংবাদপত্র পাঠ করিতেছিলেন, তখন একটি সংবাদ দেখিয়া আনন্দে উত্তেজনায় লাফাইয়া উঠিলেন। ভুবনেশ্বর গেজেট পত্রিকায় নিম্নলিখিত সংবাদটি বাহির হইয়াছিল। সুপ্রসিদ্ধ চিফ ডিটেকটিভ মিস্টার বেকার 3 সপ্তাহের ছুটি উপভোগ করিবার জন্য ভুবনেশ্বরে আসিয়াছেন। তিনি মৎস্য শিকারে উৎসাহী বলিয়া ভুবনেশ্বরের ঝিল ও হ্রদের আকর্ষণে আমাদের পুরাতন শহরকে সম্মানিত করিয়াছেন। আমরা তাহাকে সাদর অভ্যর্থনা জ্ঞাপন করিতেছি। মিস্টার বেকার সুপ্রসিদ্ধ দস্যু মোহনকে রেঙ্গুনে গ্রেপ্তার করিয়া যে প্রসিদ্ধি লাভ করিয়াছেন, তেমন সম্মান অনেকের পক্ষেই হিংসার বস্তু। তাহার অবসর আনন্দময় হোক, এই আমরা প্রার্থনা করিতেছি। বৃদ্ধ কুমারের মুখ আলোকিত হইয়া উঠিল। তিনি সম্মুখের টেবিলের উপর চপেটাঘাত করিয়া কহিলেন, যাহাকে মনে মনে কামনা করেছিলাম, ভগবান তাহাকেই আনিয়া দিয়াছেন। জয় ভগবান! আর আমার মোহনের জন্য চিন্তা নাই। কুমার সেদিন নিয়মিত সময়ের পূর্বেই আহার সমাধা করিয়া আপন মোটরে ভুবনেশ্বর অভিমুখে যাত্রা করিলেন। ভুবনেশ্বরে উপস্থিত হইয়া তিনি প্রথমে ভুবনেশ্বর গেজেট পত্রিকা অফিসে গমন করিয়া যে রিপোর্টার মিস্টার বেকারের সংবাদ ছাপিয়াছিলেন, তাহার সহিত দেখা করিয়া মিস্টার বেকারের ঠিকানা জানিতে চাহিলেন। রিপোর্টার কহিলেন, মিস্টার বেকারের কথা জিজ্ঞাসা করছেন? সোজা চলে যান। প্রথমেই যে বুড়ি হ্রদ পাবেন, তার তীরে একটা গাছের তলায় হাফ খাকি প্যান্ট ও টুপি মাথায় বুড়ো বেকার মাছ ধরছেন। কুমার সন্তুষ্ট হইয়া কহিলেন, আপনারা তাহার খবর পেলেন কি করে? রিপোর্টার বিস্ময় প্রকাশ করিয়া কহিলেন, আরে মশাই, কাগজে রিপোর্টারদের অসাধ্য কর্ম কিছু আছে নাকি? কাল যখন ওই হ্রদের ধার দিয়ে আসছিলুম, দেখি একজন সাহেব মাছ ধরছেন। আমি নিঃশব্দে তার পিছনে গিয়ে দাঁড়াতেই দেখি ছিপের বাটের উপর পরিষ্কার অক্ষরে লেখা আছে, ডিটেকটিভ ইন্সপেক্টর বেকার। আর যাই কোথায়। আলাপ করতে চাইলুম, কিন্তু বুড়ো বড় কম কথা বলেন মশাই। বললেন, আমি এখানে মাত্র 3 সপ্তাহের ছুটিতে অবসর বিনোদনের জন্য এসেছি। এ সময় অফিস সংক্রান্ত কিংবা দস্যু মোহন সংক্রান্ত কোনো প্রশ্নে সময় নষ্ট করার ইচ্ছা আমার মোটেও নেই।
আপনার পথ দেখুন, আপনি ভারী বদমেজাজি লোক মশাই। কুমার নিত্যবিক্রম ভাবিলেন, তার মতো বিখ্যাত লোক এইরূপ একটি কাগজের একজন নগণ্য রিপোর্টারের সঙ্গে আলাপ করলেই আশ্চর্যের বিষয় হতো। তিনি মৌখিক ধন্যবাদ জ্ঞাপন করিয়া রিপোর্টার নির্দেশিত পথে মোটর চালাইবার আদেশ দিলেন এবং অল্প সময় পরে বুড়ি হ্রদের ধারে উপস্থিত হইয়া দেখিলেন সত্য সত্যই মিস্টার বেকার একটা গাছের তলায় উপবেশন করিয়া ফাতনার দিকে চাহিয়া ছিপ ফেলিয়া বসিয়া আছেন। কুমার মোটর হইতে অবতরণ করিয়া ধীরে ধীরে মিস্টার বেকারের নিকট গমন করিলেন এবং নিজের পরিচয় দিয়া আপন উদ্দেশ্য সবিস্তারে ব্যক্ত করিলেন। মিস্টার বেকার নিঃশব্দে শ্রবণ করিলেন। যতক্ষণ কুমার কথা কহিতেছিলেন তিনি জলের উপর ভাসমান ফতনার দিকে এক দৃষ্টে চাহিয়া বসিয়াছিলেন। কুমারের বক্তব্য শেষ হইলে তিনি গম্ভীর মুখে আগন্তুকের পা হইতে মাথা পর্যন্ত একবার চক্ষু বুলাইয়া বিরক্ত স্বরে বলিলেন, দস্যুরা কখনো পূর্বাহ্নে পত্র লিখে চুরি করতে আসে না মশাই। তাছাড়া দস্যুমোহনকে আমি যতদূর জানি সে এমনভাবে সময় নষ্ট করতে ঘৃণা বোধ করে। কুমার আগ্রহ ভরে কহিলেন, তবু বলা তো যায় না মিস্টার বেকার। মিস্টার বেকার কহিলেন, আমার যদি বিন্দুমাত্র সন্দেহ থাকতো যে আমার পুরাতন বন্ধু দস্যু মোহনের আগমন সম্ভব হবে, তবে আমি সানন্দ চিত্তে তাকে আরেকবার গ্রেপ্তার করার দায়িত্ব গ্রহণ করতাম। আপনি মিথ্যে সময় নষ্ট করছেন কুমার। দস্যু মোহন ভারতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুরক্ষিত কারাগারে আবদ্ধ আছে। কুমার বিষণ্ণ মুখে কহিলেন, সে যদি জেল থেকে পালায়? মাদ্রাজ প্রেসিডেন্সি জেল থেকে মানুষ পালাতে পারে না কুমার। অন্য মানুষ না পারুক, দস্যু মোহন পারে না এমন কাজ কি আছে মিস্টার বেকার? কুমার আগ্রহ ভরে প্রশ্ন করিলেন। মিস্টার বেকার কহিলেন, দস্যু মোহন মানুষ ছাড়া অন্য কিছু তো নয়। কুমার কথার উপর জোর দিয়া বলিলেন, কিন্তু যদির কথা তো বলা যায় না। যদি সে সক্ষম হয় মিস্টার বেকার? উত্তম। যদি সে পলায়ন করতে সক্ষম হয় তাহলে আমি তাকে আবার গ্রেপ্তার করব, কিন্তু দোহাই আপনার মিথ্যে মিথ্যে নিজেকে অস্থির করবেন না। বাড়ি গিয়ে সুখনিদ্রা দিন, আর মাছ ধরতে বিঘ্ন উৎপাদন করবেন না দয়া করে। এই অনুরোধ আমার রক্ষা করুন। মিস্টার বেকার গম্ভীর মুখে কহিলেন। কুমার বুঝিলেন মিস্টার বেকার কিছুতেই বিশ্বাস করিবেন না বা আর এ বিষয়ে আলাপ করিবেন না। তিনি ক্ষুণ্ণ মনে আপন প্রাসাদে ফিরিয়া আসিলেন। তিনি মনে মনে এই ভাবিয়া শান্তি পাইলেন যে মিস্টার বেকার বলিয়াছেন দস্যুরা পত্র দিয়া পূর্বাহ্নে জানাইয়া চুরি করিতে আসে না। সবার উপর মিস্টার বেকারের নির্বিকার ভাব দেখিয়া তাহার ধারণা হইল, যদি মোহনের জেল হইতে পলায়নের বিন্দুমাত্র সম্ভাবনা থাকিত, তাহা হইলে মিস্টার বেকারের মতো দায়িত্ব সম্পন্ন অফিসার কখনো এমন নিশ্চিন্ত মনে থাকিতে পারিতেন না। কুমার বিশেষ রূপেই জানিতেন মিস্টার বেকারের মতো দস্যু মোহনের যোগ্য জাত শত্রু আর কেহ নাই। সুতরাং মিস্টার বেকার যখন তার কথা বিন্দুমাত্র সত্য বলিয়া বিশ্বাস করিলেন না, তখন নিশ্চয়ই কোনো দুষ্ট লোক তাহাকে ভয় দেখাইবার জন্য এইরূপ করিয়াছে বলিয়া তাহার ধারণা হইল। তাহার মন অপেক্ষাকৃত শান্ত হইল। তিনি ক্রমশ ভাবিতে আরম্ভ করিলেন, নিশ্চয়ই ইহা কোনো দুষ্ট লোকের চক্রান্ত। তাহা হইলেও তিনি কক্ষের দ্বার ও অর্গলগুলি নতুন করিয়া পরীক্ষা করিয়া দেখিলেন, তালাগুলি পরীক্ষা করিলেন, কোন ভৃত্যের ব্যবহার সন্দেহাতীত কিনা বার বার নানা ছলে তাহাদের পরীক্ষা করিতে লাগিলেন। অবশেষে তাহার মন দস্যু মোহন ভীতি হইতে প্রায় মুক্ত হইল। ক্রমশ দস্যু মোহন লিখিত তারিখ নিকটবর্তী হইতে লাগিল। 12ই বৈশাখ বৃহস্পতিবারের প্রভাত নিরাপদে কাটিয়া গেল, কিন্তু অপরাহ্নে এক টেলিগ্রাফ পিয়ন আসিয়া উপস্থিত হইল। কহিল, তার হ্যাঁ মহারাজ। কুমারের মুখ বিবর্ণ হইয়া উঠিল। তিনি কম্পিত হস্তে তারটি খুলিয়া ফেলিলেন এবং তাহা পাঠ করিয়া কাঁপিতে কাঁপিতে একটি সোফার উপর উপবেশন করিলেন। তারটি নিম্নে উল্লিখিত হইল, কোনো মাল মাদ্রাজে পৌঁছায়নি, অতএব আগামীকাল রাত্রের জন্য প্রস্তুত থাকিবেন, মোহন। বহুক্ষণ পরে কুমার প্রকৃতস্থ হইলেন। তাহার প্রথম চিন্তা হইল, যেমন করিয়াই হোক মিস্টার বেকারকে আনিতেই হইবে।
তিনি দ্রুত মোটর বাহির করিতে আদেশ দিলেন এবং অল্প সময় পরে প্রস্তুত হইয়া মোটরে আরোহণ করিলেন ও ভুবনেশ্বর যাইবার জন্য আদেশ দিলেন। মোটর ছুটিল। তাহার সারা মন ব্যাপিয়া আতঙ্ক ও দুর্ভাবনা রাজত্ব করিতে লাগিল। তিনি একবার ভাবিতে লাগিলেন, দূর হোক, মোহন যা চাই পাঠাইয়া দি, তাহা হইলে অনেক ধনরত্ন রক্ষা পাইবে। কিন্তু সে যদি স্বয়ং আসি আমার সর্বস্ব লুট করিয়া লইয়া যায়, তাহা হইলে কি হইবে? আমাকে কি শেষে আত্মহত্যা করিয়া মরিতে হইবে? পুনরায় ভাবিলেন, না না, প্রাণ ধরিয়া আমি স্বেচ্ছায় নিজে হাতে আমার পিতৃপুরুষের সঞ্চিত ধন অন্যের হাতে তুলে দিতে পারিব না। আমাকে জমালয়ে না পাঠাইয়া মোহন এক টুকরা হীরাও লইতে পারিবে না। আমি যেমন করিয়া পারি মিস্টার বেকারকে লইয়া যাইবই যাইব। তিনি একমাত্র উপযুক্ত ব্যক্তি। তিনি ব্যতীত আর কারো সাধ্য নাই আমাকেই সর্বনাশের আগুন হইতে রক্ষা করে। কুমার মোটরের গতি দ্রুত করিবার জন্য আদেশ দিলেন। অবশেষে হ্রদের ধারে উপস্থিত হইয়া মোটর থামিলে কুমার নিত্যবিক্রম দ্রুত অথচ নিঃশব্দ গতিতে অগ্রসর হইয়া দেখিলেন মিস্টার বেকার ঠিক পূর্বেকার মতো একই স্থানে বসিয়া মৎস্য ধরিতেছেন। কুমার তাহার নিকট উপস্থিত হইয়া বিনা বাক্য ব্যয়ে টেলিগ্রামখানি মিস্টার বেকারের হাতে তুলিয়া দিলেন। মিস্টার বেকার একবার তারের কাগজখানির উপর চক্ষু বুলাইয়া লইয়া কহিলেন, তারপর? তারপর দেখতেই পাচ্ছেন। কুমার কহিলেন, কি দেখতে পাচ্ছি? মিস্টার বেকার জিজ্ঞাসা করিলেন। কুমার অধৈর্য কণ্ঠে কহিলেন, সর্বস্ব লুট করবে, আমার সর্বনাশ হয়ে যাবে। মিস্টার বেকার কুমারের দিকে ফিরিয়া তীব্র কণ্ঠে কহিলেন, আপনি নিশ্চয়ই এই আশা করেন না যে আমি এইসব গাঁজাখড়ি কাজ করে সময় নষ্ট করব? কুমার নিত্যবিক্রম স্থির দৃষ্টিতে চাহিয়া কহিলেন, আগামীকালের রাত্রি আমার প্রাসাদে অতিবাহিত করতে আপনি কত টাকা চান মিস্টার বেকার? আমি ধনী ব্যক্তি, অত্যন্ত ধনী লোক আমি। আপনি যা চাইবেন আমি তাই দেব। বলুন বলুন, আপনি কত টাকা চান? আমি এক পেনিও চাই না। আমাকে বিরক্ত করবেন না আপনি। আপনি যান তো এখান থেকে। কুমারের নড়িবার কোনো লক্ষণ দেখা গেল না। তিনি কহিলেন, আমি আপনাকে 10,000 টাকা দেব মিস্টার বেকার। আপনি রাজি? এরূপ অসম্ভব প্রস্তাবে মিস্টার বেকার ক্ষণকাল বিস্ময়ে বিস্ফারিত দৃষ্টিতে চাহিয়া কহিলেন, আপনি কি খেপেছেন? কেন মিছে অর্থ ব্যয় করবেন আপনি? দেখবেন কিছুই ঘটবে না। মাঝখান থেকে আপনার অর্থ ব্যয় হবে। তাছাড়া আমি ছুটিতে রয়েছি, আমার কোনো অধিকার নেই এমনভাবে কোনো টাকা রোজগার করবার। কুমার আগ্রহ ভরে কহিলেন, দ্বিতীয় প্রাণী সেসব কথা জানবে না মিস্টার বেকার। আপনি আমার উপর বিশ্বাস স্থাপন করুন। তাহলে রাজি হলেন তো? মিস্টার বেকার ধীরে ধীরে কহিলেন, অগত্যা। কিন্তু আবার বলছি, ওসব কিছুই ঘটবে না, কারণ দস্যু মোহন এখন কারাগারে আছে। এই অবধি বলিয়া সহসা আপন মনে অস্ফুট কণ্ঠে কহিলেন, শয়তান মোহনকে বিশ্বাস নেই। সে যে কি পারে আর পারে না তা আজ পর্যন্ত আমিও বুঝতে পারলুম না। উত্তম, আমি কাল রাত্রি 9টার সময় আপনার প্রাসাদে উপস্থিত হব। কুমার আনন্দিত স্বরে কহিলেন, ধন্যবাদ মিস্টার বেকার, অসংখ্য ধন্যবাদ। আমি আপনার জন্য অপেক্ষা করব। মিস্টার বেকার কহিলেন, যদি সত্য সত্যই দস্যু মোহন কথা রাখতে আসে, তাহলে তাকে গ্রেপ্তারের আনন্দ থেকে বঞ্চিত হব না ভেবে সত্যিই আমি আনন্দিত হলুম কুমার সাহেব। হ্যাঁ, ভালো কথা। আপনার চাকরদের বিশ্বাস করা চলে তো? কুমার কহিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে চলে চলে। তবেতে কাজ নেই। আমি কলকাতায় তার করে 2জন ফোর্সের লোক আনিয়ে নিচ্ছি, কারণ মোহনকে যে চেনে সে বোঝে তাকে আয়ত্তে আনা কতখানি শক্তির কাজ। আচ্ছা, আপনি এখন আসুন, কাল রাত্রি 9টায় আবার দেখা হবে। বৃদ্ধ কুমার বিদায় লইয়া অপেক্ষাকৃত সুস্থ মনে প্রাসাদে প্রত্যাবর্তন করিলেন। পরদিন প্রাতঃকালে শয্যা ত্যাগ করিয়া কুমার বহুদিনের অব্যবহৃত মরিচা ধরা তলোয়ার ও বন্দুকগুলি বাহির করিয়া পরিষ্কারের কার্যে ভৃত্যগণকে নিযুক্ত করিলেন। আবার নতুন করিয়া ভূগর্ভস্থ কক্ষ পরীক্ষা করিলেন। ড্রয়িং রুমের দ্বার, ফটক, খিড়কির দ্বার প্রভৃতি সতর্কতা সহকারে পরীক্ষা করিয়া কুমার অপেক্ষাকৃত সুস্থ মনে সংবাদপত্র পাঠে মনোনিবেশ করিলেন।
অপরাহ্নে ভৃত্যগণকে কহিলেন, আজ তোমাদের রাত্রি 8টার মধ্যে সব কাজ সেরে ফেলতে হবে, কারণ আমি একটু বিশেষ কাজে ব্যস্ত থাকব। রাত্রি 8টার মধ্যে কুমার আহার সম্পন্ন করিয়া ভৃত্যদের ছুটি দিলেন। তাহারা প্রাসাদের পশ্চিমাংশে 2খানি দীর্ঘ হলে শয়ন করে। তাহারা নিজেরা সেখানে রান্নাবান্না করিয়া আহার করে। ভৃত্যগণ সকাল সকাল ছুটি পাইয়া আপনাদের মহলে চলিয়া গেল। কুমার সাহেব ঘন ঘন ঘড়ির দিকে চাহিয়া মিস্টার বেকারের জন্য অপেক্ষা করিতে লাগিলেন। তিনি সম্মুখস্থ টেবিলের উপর লাইসেন্সওয়ালা একটি বন্দুক, একটি 7 অটোমেটিক রিভলভার ও একখানি তীক্ষ্ণ ধার তরবারি রক্ষিত করিয়া বারবার সেগুলির দিকে চাহিয়া চাহিয়া দেখিতে লাগিলেন। কত অতীত স্মৃতি যে ওই অস্ত্রগুলির সহিত অচ্ছেদ্য সূত্রে আবদ্ধ আছে, উহা একে একে তাহার মনাকাশে উদয় হইতে লাগিল। তিনি চমকিত হইয়া ঘড়ির দিকে চাহিয়া দেখিলেন মাত্র 8টা বাজিয়া 5 মিনিট হইয়াছে। তিনি অধৈর্য চিত্তে অপেক্ষা করিতে লাগিলেন। দস্যুমোহন লিখিয়াছিল রাত্রি 11টার সময় আসিবে, তিনি যেন প্রস্তুত থাকেন। কুমার সাহেবের মুখে এক টুকরা ক্রূর হাসি ফুটিয়া উঠিল। তিনি মনে মনে কহিলেন, তিনি যে এরূপভাবে প্রস্তুত থাকিতে সক্ষম হইবেন, অর্থাৎ মিস্টার বেকারকে দৈবক্রমে সহায়ক রূপে পাইবেন, এই কথা গুণাক্ষরেও দস্যুমোহন যদি পূর্বাহ্নে জানিতে পারিত, তবে এরূপ সাংঘাতিক পত্র লিখিবার পূর্বে এসে বারবার চিন্তা করিয়া দেখিত। এক সময় অন্যমনস্ক হইয়া কুমার রিভলভারটি হাতে তুলিয়া লইলেন। তাহার মানস নয়নে অতীতের একটি চিত্র ভাসিয়া আসিল। তখন তাহার পূর্ণ যৌবন, বয়স মাত্র 25 বৎসর। প্রিয়তম অসামান্য তরুণীকে পত্নীরূপে পাইয়া তিনি আনন্দে প্রেমে আত্মহারা। তাহার মতো ভালোবাসিতে জগতে অন্য কোনো পুরুষ সক্ষম কিনা সে সময় তাহার মনে বিলক্ষণ সন্দেহ ছিল। তিনি পত্নীকে 1 মিনিটের জন্য আড়াল করিতে বেদনা বোধ করিতেন। একদিন শিকার হইতে ফিরিয়া আসিতে রাত্রি হইয়া গেল। তিনি অন্দরমহলে নিঃশব্দে প্রবেশ করিয়া দেখিলেন তাহার প্রিয়তমা পত্নী কাহারও সহিত অতি নিম্নস্বরে কথা কহিতেছেন। তিনি বিস্মিত হইয়া এক ধাক্কায় দ্বার মুক্ত করিতেই একটি অপরূপ সুন্দর যুবক ঘর হইতে ছুটিয়া বাহির হইয়া অন্ধকারে অদৃশ্য হইয়া গেল। তারপর তিনি কিরূপভাবে আত্মবিস্মিত হইয়া প্রিয়তমা নারীকে হস্তধৃত রিভলভারটি দিয়ে গুলি করিয়া কুকুরের মতো হত্যা করিয়াছিলেন, সহসা তাহার মনে পড়ায় 2 চক্ষু অশ্রুজলে ভরিয়া উঠিল। পত্নী হত্যার পরদিন যখন তিনি জানিতে পারিলেন যে যুবক তাহার পত্নীর কক্ষ হইতে পালাইয়া গিয়াছিল সে আর অন্য কেহ নহে, তাহারই সহোদর, কুমারের সহিত মতান্তর থাকায় এরূপভাবে চলিয়া যাইতে বাধ্য হইয়াছিল, তখন তাহার বুকে যে বেদনা বাজিয়াছিল আজ পর্যন্ত তাহা ভুলিতে পারেন নাই। তিনি আর বিবাহ করেন নাই। প্রিয়তমা পত্নীর মুখে মৃত্যুকালীন যে বিস্ময় ফুটিয়া উঠিয়াছিল, যেন বলিতে চাহিয়াছিল, কি কারণে তুমি আমাকে হত্যা করিলে? আমি কি করিয়াছি? সেই পবিত্র স্মৃতিটুকুর ধ্যানে আজ পর্যন্ত অবিবাহিত জীবনযাপন করিতেছেন। এমন সময় দ্বারে মৃদু করাঘাতের শব্দ হইল। তিনি দ্রুত বেগে মুখের অশ্রু নিশ্চিহ্ন করিতে করিতে বলিলেন, কে? মিস্টার বেকার, উত্তর আসিল। কুমার নিত্যবিক্রম দ্রুত পদে উঠিয়া দ্বার মুক্ত করিয়া দিলেন। 2 জন বিভীষণ আকৃতির লোকের সহিত মিস্টার বেকার প্রবেশ করিলেন। অভিবাদন ও প্রত্যাভিবাদনের পালা শেষ হইলে লোক 2 জনের দিকে হাত বাড়াইয়া মিস্টার বেকার বলিলেন, দস্যুমোহনের মতো লোকের সঙ্গে পাল্লা দিতে হলে আমার এই 2 জন বিশ্বস্ত অনুচর অত্যাবশ্যক। আসুন, প্রথমে এদের উপযুক্ত স্থানে ডিউটিতে বসিয়ে দিই। কুমার লোক 2 জনের আকৃতি ও গম্ভীর মুখের দিকে সভয় দৃষ্টিতে চাহিয়া ভাবিলেন, এদের মতো দুর্দান্ত লোকেরই আমার প্রয়োজন। প্রকাশ্যে কহিলেন, হ্যাঁ, আসুন মিস্টার বেকার, আপনাকে গুপ্তকক্ষের ভিতরে নিয়ে যায়, কারণ আপনাকে আমার পুরোপুরি বিশ্বাস করা প্রয়োজন। মিস্টার বেকারের মুখে মৃদু হাসি ফুটিয়া উঠিল। কহিলেন, আমাকে যিনি সম্পূর্ণভাবে বিশ্বাস না করতে পারেন, আমি তার ছায়া মারাতেও ঘৃণা বোধ করি। তার কোনো কাজের দায়িত্ব নেওয়া তো পরের কথা। কুমার নিত্যবিক্রমের পিছনে মিস্টার বেকার 2 জন অনুচর সহ ভূগর্ভস্থ কক্ষে উপস্থিত হইয়া যাহা দেখিলেন
তাহাদের তাহার সর্বপ্রচেষ্টা সত্ত্বেও সবিস্ময় অত্যাশ্চর্য ভাবটি মুখে দেদীপ্যমান হইয়া উঠিল। তিনি গম্ভীর মুখে চারিদিকে চাহিয়া চাহিয়া দেখিতে লাগিলেন। কক্ষের চারিদিকে চারিটি অতি বৃহৎ ও মজবুত লৌহ সিন্দুক। কক্ষের এক অংশে গজদন্ত নির্মিত এক সেট চেয়ার, টেবিল ও সোফা। মধ্যস্থলে নানা বর্ণের শ্বেতপাথরে ও হস্তিদন্ত নির্মিত বহুমূল্য তৈজসপত্র। কত লক্ষ টাকার জিনিস যে এই ছোট্ট ভূগর্ভ কক্ষটিতে আবদ্ধ রহিয়াছে, তাহা ভাবিয়া মিস্টার বেকার ক্ষণিকের জন্য বাকশক্তি রহিত হইয়া গেলেন। কক্ষের নিস্তব্ধতা ভঙ্গ করিয়া কুমার নিত্যবিক্রম কহিলেন, উত্তর দিকে ওই যে ছোট সিন্দুকটি দেখছেন, ওর মধ্যে সমস্ত সম্পদ মোহন দাবি করেছে। ওই হাতির দাঁতের সেট, এই রৌপ্য স্বর্ণ নির্মিত আলমারি, এই সব জিনিসগুলিও সে চেয়েছে। মিস্টার বেকার ভূগর্ভস্থ দ্বার, হাওয়া ও আলো আসিবার পাইপগুলি পরীক্ষা করিলেন। তারপর গম্ভীর স্বরে বলিলেন, এই পাইপের ভিতর দিয়ে একমাত্র অশরীরী জীবেরাই প্রবেশ করতে পারে, কারণ প্রত্যেকটি 3 ইঞ্চি স্কোয়ার। বাকি থাকে লৌহ দ্বার। এই দ্বার ভেঙে ভেতরে প্রবেশ করা আমার মতো কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। কিন্তু মোহন মানুষ নয়, দানব। সুতরাং আমাদের প্রস্তুত থাকতে হবে। আমি আমার সহকারী দুজনের একজনকে এই কক্ষে আর অন্যজনকে কক্ষের বাইরে সিঁড়ির মুখে রাখতে চাই। আপনি কি বলেন কুমার? কুমার কহিলেন, আমি একান্তরূপে আপনার উপরই নির্ভর করেছি। আপনি বিবেচনা করে আপনার কর্তব্য সম্পন্ন করুন। মিস্টার বেকার কয়েক মুহূর্ত চিন্তা করিয়া কহিলেন, ভূগর্ভে আসার এই দ্বার ছাড়া কোনো সুড়ঙ্গ পথ আছে? কুমার কহিলেন, আমার জানা নেই। আমি বাড়ি ক্রয় করি, পরে নিজের মন মতো করে অদল বদল করেছি, কিন্তু কোনো সুড়ঙ্গ পথ আছে কি না এমন কোনো কথা বাড়ির পূর্ব মালিকও আমার নিকট বলেননি। তবেই একজন পুলিশ প্রহরীর ভিতরে থাকা একান্ত প্রয়োজন। মিস্টার বেকার একজন প্রহরীকে বলিলেন, হুদা, তুমি থাকবে ভিতরে, কিন্তু খুব সাবধান, একদম ঘুমোতে পারবে না, সারাক্ষণ জেগে পাহারা দেবে, বুঝেছ? প্রহরী ঘোঁত করিয়া উঠিল। মিস্টার বেকার তাহাকে ভিতরে একটা টুলের উপর বসাইয়া পুনরায় বলিলেন, খুব সাবধান, দস্যু মোহন যে সে ব্যক্তি নয়, যে কোনো লোককে দেখবে অমনি গুলি করবে, আর বাঁশি বাজিয়ে আমাকে জানাবে, কেমন? প্রহরী সেলাম করিয়া ঘাড় নাড়িয়া সম্মতি জানাইল। মিস্টার বেকার, কুমার অন্য প্রহরীর সহিত বাহিরে আসিয়া লৌহদ্বারে চাবি লাগাইয়া দিলেন ও চাবি কুমারের হাতে অর্পণ করিয়া দ্বিতীয় প্রহরীকে পূর্বরূপ উপদেশ দিয়া দ্বারের বাহিরে বসাইয়া কহিলেন, এইবার চলুন, আমাদের থাকবার উপযুক্ত স্থান পছন্দ করি। মিস্টার বেকার ড্রয়িং রুমের বাহিরে বড় ফটকের পার্শ্বে একটি ছোট্ট ঘর দেখিয়া জিজ্ঞাসা করিলেন, এ ঘরে কে থাকে? কুমার কহিলেন, আমার প্রহরী থাকে, কিন্তু আজ তাদের আপনার আদেশ মতো ছুটি দিয়েছি। তারা বাড়ির পশ্চিম দিকের ভৃত্যমহলে আছে। মিস্টার বেকার তীক্ষ্ণ দৃষ্টিতে কক্ষটি পরীক্ষা করিয়া দেখিলেন। কক্ষের প্রায় অর্ধেক স্থান কতকগুলি অব্যবহৃত চেয়ারে পরিপূর্ণ। তিনি কয়েকটা চেয়ার 2 সারিতে সাজাইয়া মৃদু হাস্যমুখে কহিলেন, আসুন, আপনি আজ এই শয্যায় শুয়ে পড়ুন, কিছু ভয় নেই আপনার। যদিও আমি জানি কিছু ঘটবে না, মাঝখান থেকে আপনার কতগুলো টাকা জলে যাবে। কুমার সাহেব উত্তেজনা ও শঙ্কায় ক্লান্ত হইয়াছিলেন, তবু শয়ন না করিয়া চেয়ারের উপর সোজাভাবে উপবেশন করিয়া কহিলেন, দস্যুকে বিশ্বাস নেই মিস্টার বেকার? না, নেই, বিশেষ করে দস্যু মোহনের মতো অসাধারণ দস্যুকে। মিস্টার বেকার দ্বিতীয় সারিতে লম্বা হইয়া শয়ন করিয়া কহিলেন, আমি এখন সময়ে সময়ে ভাবি, রেঙ্গুনে সে আমাকে নিজ ইচ্ছায় ধরা দিয়েছিল কিনা। আরে আপনি বসে রইলেন কেন? মিছে রাত জেগে কষ্ট পাবেন, শুয়ে পড়ুন। কুমার কহিলেন, না, ঘুম আজ আর আমার আসবে না। মিস্টার বেকার, তার চেয়ে সে চেষ্টা না করে আমরা গল্প করে রাতটুকু কাটিয়ে দিয়ে আসুন, তাতে লাভ ভিন্ন লোকসান হবে না। না, হবে না, কিন্তু আমি একটু ঘুমিয়ে নিই কুমার সাহেব। আমার এই কাজে বৃদ্ধ দশা হলো, আমি বুঝি কি ঘটবে আর কি ঘটবে না। এক্ষেত্রে আপনাকে আমি এইটুকু আশ্বাস দিচ্ছি যে কিছুই ঘটবে না। মিস্টার বেকার মৃদু হাস্য করিলেন। কুমার সাহেব নীরবে কান খাড়া করিয়া
প্রহরীদের পাহারা দিবার ক্ষুদ্র ছিদ্রের মধ্যে দিয়া বাড়ির বাহিরের ঘন অন্ধকারের দিকে চাহিয়া রহিলেন। রাত্রি 11টা বাজিল। কুমার সাহেব সচকিত হইয়া উঠিলেন। তিনি দেখিলেন মিস্টার বেকারের চক্ষু ঘুমে ভারী হইয়া আসিতেছে। সহসা তিনি মিস্টার বেকারের একটা হাত নাড়িয়া দিয়া ডাকিলেন, মিস্টার বেকার। মিস্টার বেকার চক্ষু চাহিয়া দেখিলেন, মুখে তীব্র উত্তেজনা লইয়া কুমার তাহার মুখের দিকে চাহিয়া আছেন। কহিলেন, কি খবর কুমার সাহেব? সতর্ক নিম্ন কণ্ঠে কুমার কহিলেন, রাত্রি 11টা বাজল। তা বাজবে, আমার 12টাও বাজবে, তারপর 1টা 2টো করে রাত্রিও শেষ হয়ে যাবে, সেজন্য আপনার উদ্বেগ কিসের? মিস্টার বেকার কহিলেন। কুমার কহিলেন, 11টার সময় সে আসবে বলেছিল। কে আসবে বলেছিল? মিস্টার বেকার সবিস্ময় কণ্ঠে জিজ্ঞাসা করিলেন। কুমার সাহেব আপন ভুল বুঝিতে পারিয়া কহিলেন, বলেছিল নয়, লিখেছিল, দস্যু মোহন লিখেছিল। আহ, তা আমি জানি। মিছে আপনি উদ্বেগে অস্থির হচ্ছেন। যদি মোহন তার প্রতিজ্ঞা পালন করতে সাহসী হতো, এতক্ষণ আপনার প্রাসাদ রিভলভারের শব্দে আর দস্যু মোহনের মরণ আর্তনাদে পূর্ণ হয়ে উঠত। বুঝেছেন কুমার? মিস্টার বেকারের মুখে মৃদু হাসি দেখা দিল। কুমার নীরব হইলেন। তিনি তাহার সমগ্র মনোযোগ একাগ্র করিয়া ছিদ্রের ভিতর দিয়া চাহিয়া রহিলেন। দেখিতে দেখিতে রাত্রি 12টা বাজিল, 1টা বাজিল। কুমার সাহেব বসিয়া রহিলেন। মিস্টার বেকারের রীতিমতো উচ্চ নাসিকা গর্জন চলিতেছে। তিনি উদ্বেগ শূন্য মনে নিদ্রা যাইতেছিলেন। শান্ত গভীর রাত্রি। বৃহৎ প্রাসাদের কোনো স্থানেই কোনো শব্দ নাই। সমস্ত প্রকৃতি যেন ঘুমাইয়া পড়িয়াছে। শুধু দূর হইতে অশ্রান্ত সমুদ্র গর্জন নীরব প্রকৃতির বক্ষে রহস্যময় জাগরণের ভীতি জাগাইতেছিল। সহসা সমুদ্র গর্জন রূপান্তরিত হইয়া কুমারের কর্ণে শত শত মোহনের অবুদ্ধ গুঞ্জন ধ্বনিতে পরিণত হইল। তাহার মনে হইতে লাগিল যেন সমস্ত প্রকৃতি মোহনে পূর্ণ হইয়া গিয়াছে। তাহারা যেন অবদ্ধ ভাষায় কুমার সাহেবকে বিদ্রূপ করিতেছে। কুমার সাহেবের মানস নয়ন দেখিতে পাইল তাহার পূর্বপুরুষের সঞ্চিত অমূল্য সম্পদ যেন শত শত মোহনের হাতে হাতে অদৃশ্য হইয়া যাইতেছে। ধীরে ধীরে প্রাসাদ পার হইয়া সমুদ্র তীরে, তারপরে সমুদ্রের কল্লোলিত ঢেউয়ের মাথায় মাথায় তাহার সমস্ত গোষ্ঠী নাচিতে নাচিতে চলিয়া যাইতেছে দূরে, বহু দূরে, দৃষ্টির বাইরে। চারিদিকে অস্ফুট গুঞ্জনধ্বনি, সকলের পূর্বে অস্ফুট ব্যঙ্গোক্তি। অপদার্থ কুমারের গৃহলক্ষ্মী বিতাড়িত হইয়া গেল, রাখিতে পারিলাম না। অক্ষম অপদার্থ কাপুরুষ নিজ প্রিয়তম সাধ্বী পত্নীকে বিনা দোষে বিনা অপরাধে হত্যা করিয়া যে মহাপাপ করিয়াছিল, তাহার প্রতিশোধ গ্রহণ করিতে রাজলক্ষ্মী পুরী হইতে কাঁদিতে কাঁদিতে চলিয়া গেলেন। কুমার সাহেবের কর্ণে অস্ফুট অবদ্ধ ক্রন্দনধ্বনি প্রবেশ করিতে লাগিল। তিনি হাঁপাইতে লাগিলেন। ঘামে তাহার সমস্ত শরীর ভিজিয়া উঠিল, কণ্ঠ শুষ্ক হইল। এমন সময় নিস্তব্ধ প্রকৃতি বক্ষ কম্পিত করিয়া একটা মোটরের বাঁশি শব্দ উত্থিত হইল। কুমার সাহেব অতি পরিমাণে চকিত হইয়া মিস্টার বেকারের মাথা ধরিয়া সজোরে নাড়িয়া দিয়া কহিলেন, মিস্টার বেকার, বেকার! আচমকা ধাক্কা খাইয়া মিস্টার বেকার ধর্মর করিয়া উঠিয়া বসিলেন। তিনি বিহ্বল দৃষ্টিতে চাহিয়া কহিলেন, কি ব্যাপার, কি হয়েছে? ওই যে শব্দ হলো, কুমার উত্তেজিত স্বরে কহিলেন। মিস্টার বেকার হতাশ স্বরে কহিলেন, কোথায় শব্দ? ও আমার নাক ডাকছিল। কুমার সাহেব প্রতিবাদ করিয়া কহিলেন, না না, ওই শুনুন। মিস্টার বেকার শুনিলেন একটা মোটরের বংশীধ্বনি দূরে মিলাইয়া গেল। তিনি বিচলিত কুমার সাহেবের দিকে চাহিয়া কহিলেন, ওটা মোটরের হর্নের শব্দ। কুমার চোখ মুখ কপালে তুলিয়া কহিলেন, তবে? মিস্টার বেকার অধৈর্য স্বরে কহিলেন, কুমার সাহেব, আপনি যে প্রকৃতস্থ নন তা আমার উত্তম রূপে ধারণা হয়েছে। আপনি কি মনে ভাবেন দস্যুমোহন মোটরের হর্ন বাজিয়ে শহর তোলপাড় করে চুরি করতে আসবে, আর আপনার প্রাসাদের উপর কামান দেগে মণি রত্ন লুট করে নিয়ে যাবে? মিছে অস্থির হচ্ছেন কেন? তার চেয়ে আপনি একটু ঘুমিয়ে নিন,
আপনি না ঘুমোতে পারেন, দয়া করে আমার ঘুমের ব্যাঘাত ঘটাবেন না, কারণ মিথ্যে পণ্ডশ্রম করা আমার সহ্য হয় না। মিস্টার বেকার পুনরায় শয়ন করিলেন এবং অবিলম্বে তাহার উচ্চ নাসিকাধ্বনি শ্রুত হইতে লাগিল। কিন্তু কুমার সাহেব শয়ন করিলেন না। তিনি কান খাড়া করিয়া বসিয়া রহিলেন। মাত্র একটিবার হর্নের শব্দ ছাড়া আর কিছুই তিনি শুনিতে পাইলেন না। ধীরে ধীরে প্রভাত হইল। চারিদিকে পরিপূর্ণ শান্তি বিরাজ করিতে লাগিল। সমুদ্রের ভয়ার্ত গর্জনধ্বনি প্রভাতালোকে হ্রাস পাইল। মিস্টার বেকার গাত্রোত্থান করিলেন, হাসি মুখে কহিলেন, যাক, ভালোই ভালোই রাত্রি কেটে গেছে। আমি আপনাকে কি বলেছিলুম কুমার সাহেব? মিছি আপনার অতগুলো টাকা জলে যাবে। বলতে কি, আমার লজ্জাও হচ্ছে ও টাকা আপনার কাছ থেকে নিতে। আসুন দেখি গিয়ে আমার সহচরেরা কি বলে। কুমার সাহেবের মন প্রভাতের শান্ত বাতাসে গ্লানিশূন্য হইয়া উঠিল। রাত্রিতে যে কিছু ঘটিল না, এই চিন্তায় তাহার মন আনন্দে পরিপূর্ণ হইয়া গেল। তিনি মিস্টার বেকারের সহিত হলঘরে উপস্থিত হইয়া দেখিলেন, বাহিরে রক্ষী প্রহরী একটা টুলের উপর বসিয়া দেওয়ালে ঠেস দিয়া নিদ্রা যাইতেছে। প্রহরীকে নিদ্রা যাইতে দেখিয়া মিস্টার বেকার হুঙ্কার ছাড়িয়া কহিলেন, বাহ, বেশ কর্তব্যজ্ঞান তো তোমার। ঘুমোনো বার করছি আমি। বারবার নিষেধ করে গেলাম যা না করতে, এত বড় সাহস! সেই কাজ করতে একটু দ্বিধা হলো না? কুমারের দিকে হাত বাড়াইয়া কহিলেন, কই চাবি দিন, ভিতরে যাই চলুন। কুমার সাহেব পকেট হইতে চাবি বাহির করিয়া মিস্টার বেকারের হাতে দিলেন। তিনি দ্রুত হস্তে চাবি খুলিয়া ভিতরে প্রবেশ করিয়া দেখিলেন, ভিতরের প্রহরীও অকাতরে নিদ্রা যাইতেছে। তিনি পুনরায় গর্জন করিয়া উঠিলেন, অপদার্থের দল, তোমায় চাকরি থেকে বরখাস্ত করব আমি। এমন সময় কুমার সাহেব আর্তস্বরে চিৎকার করিয়া উত্তর দিকের ছোট্ট সিন্দুকটার মুক্ত ডালা ধরিয়া টান দিলেন। সিন্দুক শূন্য, ভিতরে এক টুকরো বস্তু নাই। তিনি হাই হাই শব্দ করিয়া উঠিলেন, কহিলেন, গেছে, সব গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে। এই দেখুন মিস্টার বেকার, গজদন্তের বহুমূল্য সেটও গেছে, রৌপ্য স্বর্ণ নির্মিত আলমারিও গেছে। হায় হায় হায়, আমার সর্বনাশ হয়ে গেল। মোহন আমার বুকে ছুরি মেরে গেল না কেন? এসব আমি সহ্য করব কি করে? হায় হায়। কুমার সাহেব ক্ষিপ্ত কুকুরের মতো চারিদিকে ছুটোছুটি করিয়া নানা স্বরে চিৎকার করিতে লাগিলেন। কত টাকা মূল্যের সম্পদ গেছে মুখে মুখে হিসেব করিয়া বুক চাপড়াইতে লাগিলেন ও মোহনের উদ্দেশ্যে অভিশাপ ছড়াইতে লাগিলেন। এদিকে কুমার সাহেব যখন ভূগর্ভ কক্ষটি কাঁপাইয়া তুলিলেন, মিস্টার বেকার তখন বাক্যহারা হইয়া গেলেন। তিনি বিহ্বল দৃষ্টিতে চাহিয়া চাহিয়া চারিদিকে দেখিতেছিলেন। তাহার কথা কহিবার শক্তি যেন সম্পূর্ণরূপে অন্তর্হিত হইয়াছিল। সহসা কুমার সাহেব মিস্টার বেকারের নিশ্চল অবয়ব ও নির্বাক মুখের দিকে চাহিয়া চিৎকার করিয়া কহিলেন, একটা কথা বলো সাহেব, আমাকে বলো, তুমি কেমন চমৎকারে আমাকে রক্ষা করেছ? মিস্টার বেকার অস্ফুট কণ্ঠে কহিলেন, দস্যু মোহন, দস্যু মোহন। পাগলের মতো চিৎকার করিয়া কুমার কহিলেন, হ্যাঁ হ্যাঁ, দস্যু মোহন, দস্যু মোহন। মিস্টার বেকার ক্রোধে যেন ফাটিয়া পড়িলেন। ভিতরের প্রহরী তখনও নিদ্রা যাইতেছে দেখিয়া তিনি তাহার লম্বা চুলের গুচ্ছ দুই হাতে চাপিয়া ধরিয়া চিৎকার করিয়া তাহার নাম ধরিয়া ডাকিতে লাগিলেন, কিন্তু প্রহরীর নিদ্রাভঙ্গ হইল না। অবশেষে হতাশ হইয়া মিস্টার বেকার কহিলেন, না, এ তো স্বাভাবিক নিদ্রা নয়, নিশ্চয়ই ক্লোরোফর্ম করেছে। তিনি প্রহরীর অঙ্গবস্ত্র শুকিয়া দেখিতে লাগিলেন। কুমার সাহেব কহিলেন, কে ক্লোরোফর্ম করেছে? আবার কে? মোহন ভিন্ন এ ক্ষমতা কার? মিস্টার বেকার কহিলেন। কুমার সাহেব সেইখানে বসিয়া পড়িয়া কহিলেন, তা হলেই আমাকে সেরেছে, আমার আর কোনো উপায়ই নেই। না, নেই, মিস্টার বেকার ধীরে ধীরে কহিলেন। কুমার চিৎকার করিয়া কহিলেন, এত বড় অত্যাচার, এমন শয়তানি, সাজা পাবে না? মিস্টার বেকার নির্বিকার স্বরে কহিলেন, পুলিশে খবর দিন। কুমার কহিলেন, তাতে আর কি ফল ফলবে? পুলিশের অনেক কিছু সুযোগ আছে, তারা চেষ্টা করলে হয়তো বা কৃতকার্য হতে পারে। পুলিশ যা করবে তা আপনার কাছেই বুঝতে পারছি,
কিন্তু কিছু প্রমাণ আছে কি? কোনো ক্লু দস্যু ফেলে গেছে কিনা কোথায় আপনি তা অনুসন্ধান করবে, না পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন, এক পাও নড়ছেন না? কুমার সাহেব অনুযোগ করিলেন। মিস্টার বেকারের মুখে ক্লান্ত হাসি ফুটিয়া উঠিল। তিনি কহিলেন, মিস্টার কুমার সাহেব, দস্যুমোহন এমন কিছু প্রমাণ ফেলে যাবে যার বলে আমি তাকে ধরব বা সাজা দেবার কাজে লাগাবো। আপনি যদি তা আশা করে থাকেন তবে ভুলে যান, কারণ দস্যুমোহনের বিশেষত্বই ওইখানে, সে যা করে তার কোনো চিহ্নই পিছনে ফেলে রেখে যায় না। কুমার সাহেব হতাশ স্বরে কহিলেন, তবে আমার কোনো মণিমুক্তাই আর ফিরে পাব না? কোনো আশাই নেই ওসবের? আমি 5 লক্ষ টাকা দস্যুমোহনকে দিতে পারি যদি সে সিন্ধুকের রত্নগুলো আমাকে ফেরত দেয়। ওগুলো আমার কাছে অমূল্য মিস্টার বেকার, অমূল্য। আমার আদিপুরুষের পরিজনেরা ওই সব হিরে মুক্ত গলায় পড়ত, বিশেষ করে আমার স্ত্রীর সব অলংকারও তার মধ্যে ছিল। আমি 5 লক্ষ টাকা দেব যদি দস্যু ওগুলো আমাকে ফেরত দেয়। মিস্টার বেকার ভ্রু কুঞ্চিত করিয়া কহিলেন, আপনি কি সত্য সত্যই ওই প্রস্তাব করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি কেন জিজ্ঞাসা করছেন? কুমার সাহেব জিজ্ঞাসা করিলেন। মিস্টার বেকার কহিলেন, আমি একটা উপায়ের কথা ভাবছি। কি উপায়? আগে আমাকে কাজ করতে দিন, যদি না সক্ষম হয় তবে এসব কথা বলবো। মিস্টার বেকার কহিলেন, আর একটা কথা, আপনি পুলিশের কাছে আমার এখানে থাকার কথা বলতে পারবেন না, কারণ যা হয়ে গেল তাতে আমার সুনাম তো আর বাড়বে না, বরং বদনামি হবে প্রচুর। তাছাড়া আপনি যদি ছোট সিন্ধুকের মণিমুক্তগুলো ফিরিয়ে পেতে চান তবে আমার সম্বন্ধে আপনাকে নীরব থাকতেই হবে। রাজি? রাজি, কিন্তু কতদিন লাগবে তা কিছু বলা যায় না। আমি মাদ্রাজে না যাওয়া পর্যন্ত। কুমার সাহেব বাধা দিয়া কহিলেন, প্রহরীর ঘুম ভেঙেছে এবার। মিস্টার বেকার দেখিলেন প্রহরীরা বিস্মিত ভীতবিহ্বল দৃষ্টিতে চাহিয়া রহিয়াছে। তাহাদের একজনকে প্রশ্ন করিতে সে কহিল, আমি কিছু স্মরণ করতে পারছি না। তুমি নিশ্চয়ই কোনো লোককে দেখেছ? না হুজুর, কোনো লোককেই দেখিনি। চিন্তা করে দেখো। না, কোনো লোককেই দেখিনি। রাত্রে কি মদ খেয়েছিলে? না হুজুর, আমি মদ ছুঁই না। প্রহরীর চোখ ও মুখের অবস্থা দেখিয়া মিস্টার বেকার নিঃসন্দেহ কইয়া কহিলেন, নিশ্চয়ই ওর অলক্ষ্যে ওকে ক্লোরোফর্ম দেওয়া হয়েছিল, কারণ ক্লোরোফর্মের সব কিছু চিহ্নই ওর চোখে মুখে প্রকটিত রয়েছে। কুমারের দিকে চাহিয়া কহিলেন, আসুন, আমাদের আর সময় নষ্ট করলে চলবে না। আমি দেখি যদি আপনার রত্নগুলো ফিরিয়ে আনতে পারি। দ্বিতীয় প্রহরীও প্রথমের মতো সব কিছু প্রশ্ন অস্বীকার করিল। তাহারা এক বাক্যে কহিল, তাহারা কিছুই দেখে নাই। সেই দিন প্রাতকালে পুরীর পুলিশ অফিসে দস্যু মোহনের নামে, যে মাদ্রাজ জেলে বিচারাধীন কয়েদি অবস্থায় রহিয়াছে, চুরির অভিযোগ পেশ করা হইল। শেষ হল শশধর দত্তের লেখা দস্যু মোহন সিরিজের কারাগারে মোহন তৃতীয় পর্ব। পরবর্তী পর্বের জন্য আপনি কান পাতুন গল্পের ক্যারাভ্যানে। নমস্কার।